ব্রিগেডে যদি ঈদের নামাজ পারমিশন দেয়, আমি ব্রিগেডে নামাজ পড়তে যাই না, রেড রোডে নামাজ পড়তে যাই না। হয়তো 20 বছর আগে ছোটোবেলায় কখনো গেছি। আমি কিন্তু পলিথিন নিয়ে কিন্তু আমি যাব ব্রিগেডে নামাজ পড়ব, এবং কলকাতার আশেপাশের সমস্ত মানুষকে বলবো, চলো ব্রিগেডটা অনেক দিন পর পাওয়া গেছে, ব্রিগেড আমরা ভরিয়ে দিই। আর আল্লাহর যদি রহমত হয় তাহলে শুকনো ওয়েদার থাকলে তো কথাই নেই। ব্রিগেড আমরা অনেকভাবে চেয়েছি, কিন্তু দেখুন এখন বকলমে ব্রিগেড মুসলমানদের নামাজ পড়ার জন্য দিয়ে দিল। কাল ওয়াকাফের মিটিং করতে মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি, কিন্তু আল্লাহর কিষান যে ব্রিগেড আমরা পাচ্ছি নামাজ পড়ার জন্য, তো এই সুযোগ ছাড়বো না। আমি পানিতে ডুবে খালি পায়ে যাব, দরকার হলে পলিথিন নিয়ে যাব, ওইখানে বিছিয়ে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। এটা গাঁজাখড়ি কথা, আমাকে কেউ বন্দে মাতরম বলাতে পারবে না। আর সংবিধান কোথাও বলেনি বন্দে মাতরম বলতে হবে। সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন আছে, তারাও রায় দিয়েছে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে জোর করে কাউকে বন্দে মাতরম বলানো যাবে না। এমনকি মোহন ভাগবতও বলেছে যে বন্দে মাতরম কাউকে জোর করে বলানো যাবে না। আমি কেন বন্দে মাতরম বলবো? আমি দেশকে ভালোবাসি, এই কথাটা বাংলা, ইংরাজি, উর্দু, ফার্সি যে ভাষায় বলবেন বলতে রাজি আছি, কিন্তু বন্দে মাতরমই কেন বলতে হবে? বন্দে মাতরম মানে কি? এ ধরতি মা हम तुम्हारी वंदना करते हैं, ঠিক আছে? আর ওই আনন্দমঠ উপন্যাস যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, তার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ভারত মাতাকে দুর্গার সঙ্গে তুলনা করা হয়েছে এবং দুর্গা মায়ের বন্দনা করা হচ্ছে। তো আমরা কি কোনো আকৃতির উপাসনা করি কি? আমরা উপাসনা করি না তো। তাহলে ধরতি মা হোক, চাঁদ হোক, সূরজ হোক, কোনো জিনিসেরই বন্দনা আমরা করি না। আমরা খালিক আল্লাহর উপাসনা করি, এবং এই বিশ্বাস থেকে পৃথিবীর কোনো শক্তি আমাদের নড়াতে পারবে না। আমরা কোনো মূর্তি, কোনো আকৃতি, কোনো বস্তুর কারো কিছু বন্দনা করিনি এবং কোনো দিন করবো না। তাতে যা হবার হবে, কারণ সংবিধান মেনে আমরা চলবো। কোনো শুভেন্দু অধিকারীর অর্ডার মেনে চলা আমাদের কাজ না। শুভেন্দু অধিকারী বলবে, অমিত শাহ বলবে, সেইটা আমাদের শুনতে হবে। আমরা কারো গোলাম না। আমরা ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছি, আগামী দিনে আবার রক্ত দেবো, পৃথিবীর যে কোনো শক্তির বিরুদ্ধে লড়বো। সংবিধানকে সম্মান করি, দেশকে সম্মান করি, দেশের জন্য সর্বস্ব দিতে রাজি আছি, কিন্তু কারো অর্ডার শুনে চলতে আমরা রাজি নই। দেখুন, এইটা একটা ডিজিটাল মার্কেটিং মনে হচ্ছে। এখন সফটওয়্যারের যুগ, অনেককে অনেক কিছুভাবে প্রমোট করা যায়, কিন্তু সাধারণ মানুষের যে আগ্রহ, এতে বোঝা যাচ্ছে যে এই বিজেপি সরকারের প্রতি মানুষের মনে ব্যাপক ক্ষোভ আছে। সেইটা বাকি রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্ব পালন করতে পারেনি। এই বিজেপির বিরুদ্ধে যে দুর্ধর্ষ লড়াইটা দেওয়ার কথা কোনো রাজনৈতিক দল দিতে পারেনি। তারই মাঝখানে ককরোচ একটা থিম। সুপ্রিম কোর্টের জাজ যখন এদেশের বেকার চাকরিপ্রাপ্ত নিট পরীক্ষার ফল যে উক্তি করে এলো, এরা ককরোচ, এরা খালি অশান্তি করে, এরা গণ্ডগোল করে, এরা দেশকে দুর্বল করছে, মানে ককরোচ বলে উপেক্ষা করেছে, সেইটা মানুষের মনে আঘাত করেছে। এবং এই দেশের ইউথ তারা গর্জে উঠেছে এই অপমানের বিরুদ্ধে, এই ককরোচ বলার বিরুদ্ধে। এটা একটা প্রতিক্রিয়া, ঠিক আছে? এটাকে মানতে হবে যে সাধারণ মানুষ তার মনের কথা ককরোচের মাধ্যমে প্রকাশ করছে। কিন্তু এটাও বুঝতে হবে, এই ককরোচকে ডামি ফাইটে বিজেপির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া মানে এই পশ্চিমবাংলায় যেমন বিজেপি ভার্সেস তৃণমূলের যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে বামফ্রন্ট আর কংগ্রেস উবে গেছিল, অপ্রাসঙ্গিক হয়ে গেছিল। তাহলে যদি ককরোচের সঙ্গে যদি মোদির আর বিজেপির লড়াই বেঁধে যায়, তার মাঝখান থেকে কোথাও কংগ্রেস, ইন্ডিয়া জোট বা রাহুল গান্ধী অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে না? মানে একটা ককরোচের সঙ্গে মোদির লড়াই হচ্ছে, এই বিষয়টা থিমটা বুঝতে হবে। এটা দেখে মনে হচ্ছে একটা সামান্য ককরোচ বিজেপির মতো একটা এত বড় দলের থেকে বেশি জনপ্রিয় হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় দিক এটা হতে হবে যে ককরোচের সঙ্গে যে মক ফাইট হবে, সোশ্যাল মিডিয়ার যে লড়াই হবে, ফিল্ডে তো মাটিতে কিছু নেই, এই লড়াইয়ে কোথাও না কোথাও কন্টেস্ট থেকে রাহুল গান্ধী আর কংগ্রেস বা ইন্ডিয়া জোট আউট অফ সাইট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এইটা কিন্তু একটা চক্রান্ত হতে পারে। যেমন কখনো কেজরিওয়ালকে কারাপশান, ফাইট এগেনস্ট কারাপশানের নামে কেজরিওয়ালকে এনে দাঁড় করে দিয়েছিল কংগ্রেসের এগেনস্টে। আবার
এখন থালাপাতি সে হঠাৎ একটা থিম হিসাবে উঠে আসলো। প্রতিষ্ঠিত যারা ফিল্ডে স্ট্রাগল করছে তারা যেন উবে গেল। ওখানে স্ট্যালিন একটা বড় শক্তি, বড় লিডার, সে উড়ে গেল। তো এটা মার্কেটিংয়ের যুগ। আমার সন্দেহ হচ্ছে কোথাও ইন্ডিয়া জোটকে আউট অফ সাইট করে দেওয়ার জন্য এই নতুন মেকানিজমটাকে প্রজেক্ট করা হয়েছে, যে মোদির এগেনস্টে, বিজেপির এগেনস্টে ককরোচের ফাইট হচ্ছে। কোথাও না কোথাও ক্ষতি হচ্ছে ইন্ডিয়া জোটের, এটা আমি ফিল করি। বাকি যে যা ভাবে তার মতো, কিন্তু মানুষের যে আবেগ আছে বিজেপির বিরুদ্ধে, সেইটা অন্তত এখানে রিফ্লেক্ট করেছে। মুসলিম সমাজ থেকে নেতা বেরিয়ে আসবে যখন মুসলিম সমাজের মানুষ চাইবে। মুসলিম সমাজ এত হতাশায়। মুসলিম সমাজের নেতৃত্ব কোথায় আছে? মুসলিম সমাজের এক নম্বর নেতৃত্ব আছে ওলামা সমাজ। তারা স্বাধীনতার পরেই ঘোষণা দিয়েছিল, জমিতুল্লাহ মেহিনদের বা ভারতের বড় বড় স্কলাররা কী দিয়েছিল? हम सियासत नहीं करेंगे, सियासत गंदी चीज़ है, সিয়াসত নেই করেঙ্গে, সিয়াসত হারাম হ্যাঁ। তখন জমিতুল্লাহ মেহিন, জামাতে ইসলামী, এরকম ওলামা সংগঠন সবই বলেছিল। তাহলে মুসলিম সমাজ যখন সিয়াসত থেকে সরে আসলো, তাদেরকে ধর্মকর্ম করতে বেশি করে বলা হলো, তোমরা জাকাত ফিরতা দিতে থাকো আর মদ্রিস মাদ্রাসা করতে থাকো, আমরা ইসলামের প্রচার করব। ইসলামের ঝান্ডা সিয়াসতের সঙ্গে জড়িত। আল্লাহ রসুল হুকুমত কায়েম করেছিলেন, তার মতো আল্লাহওয়ালা মানুষের কোনো রাজত্বর কোনো প্রয়োজন ছিল না। দোজাহার বাদশাহ, তিনি কিন্তু জাতিকে রক্ষা করার জন্য রাজত্ব কায়েম করাটা প্রয়োজন মনে করেছিলেন। কিন্তু আমাদের অন্য দিন শেখানো হলো, আমাদের ওরা বললো हम सियासत नहीं करेंगे, सियासत गंदी है, सियासत হারাম है করে আমাদের ওই আলো পটল বেচা, রিক্সা ঠেলা চালানো, হাবিজাবি করা, মাদ্রাসা মসজিদ করে আমাদের আটকে দিল। তো আমাদের সমাজে রাজনীতি গ্রো করেনি। আবার এই ওলামারা কখনো রাজ্যসভার মেম্বার, কখনো কংগ্রেসের, কখনো সমাজবাদী পার্টির, আমি নাম বলছি না, আপনারা জানেন, এরা এইসব করেছে। মানে রাজনীতির মালাই খেয়েছে, অন্যের দালালি করেছে, রাজনীতি করেনি। সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে আরম্ভ করে সবাই দেখুন, সবাই রাজনীতি পছন্দ করে, কিন্তু মুসলমানদের রাজনীতি পছন্দ করে না। এই যে ট্রেন্ড, হতাশা তৈরি হয়েছে, কেউ কংগ্রেসকে ভালোবাসে, কারণ আমাদের তো কোনো জায়গা আমরা দিতে পারিনি মুসলিম সমাজকে। তখন এক জায়গা থেকে মার খায়, আর এক জায়গায় যায়, কখনো মনে করে কংগ্রেস, কখনো মনে করে সিপিএম, কখনো মনে করে তৃণমূল, এখন অনেকে ভাবছে বিজেপিটাই করে নিতে হবে। অথচ মুসলমানরা জানে না তাদের শক্তি কী। এই ভারতবর্ষের সবথেকে বড় ইম্পর্টেন্ট শক্তি হচ্ছে, জাতির দেশের মেরুদণ্ড হচ্ছে মুসলমান। এবং বাংলায় এখন সরকার বলছে নাকি 35% ভোটার লিস্টে আমরা আছি, 30% আমরা জনসংখ্যায়, ভোটার লিস্টে 35% আছি। এবং এই 35% ভোট নিয়ে বিজেপি কিন্তু ভারতবর্ষকে শাসন করেছে। কিন্তু আমাদের হীনমন্যতা দেখুন, আমাদের নৌশাদ সিদ্দিকী কোনো ক্রমে একটা এমএলএ আছে, তার 2টো এমএলএ হলো না। এই মুসলিম সমাজ চাইলে তাকে 10টা এমএলএ দিতে পারত, কিন্তু তারা কিছু মানুষ কংগ্রেসের পিছনে, কিছু মানুষ সিপিএমের পিছনে, কিছু মানুষ তৃণমূলের পিছনে ছুটে ভোটটা ভাগ করে দিল। কিন্তু শেষে বদনাম কি হলো? নৌশাদ নাকি ভোট ভাগ করে দিয়েছে। আমি এটাকে কন্ডেম করেছি, যে 9টা জেলা যে তৃণমূল শূন্য হয়ে গেল, সেখানে বিজেপি পুরোপুরি দখল করে নিল, সেখানে তো নৌশাদ ছিল না, আইএসএফ ছিল না, ছিল বাম আর কংগ্রেস। অথচ বাম কংগ্রেসকে কেউ ভোট কাটুয়া বলে না, বলে নৌশাদই ভোট কাটুয়া। আর একটা ভোট কাটুয়া আছে, ঠিক আছে, তার কথা মানে এতটাই ঘৃণা করি, উচ্চারণ করতেও খারাপ লাগে এখন। তো এই যে ধারণা আমাদের, কিছু হলেই এই মুসলিমের হয়ে কেউ কথা বললেই ভোট কাটুয়া তকমা দিয়ে তাকে দাবানোর চেষ্টা। অথচ নৌশাদ মনে হয় 0.5%ও ভোট পায়নি পুরো পশ্চিমবাংলার নিরিখে। কংগ্রেস পেয়েছে 3% ভোট, বামফ্রন্ট পেয়েছে 4.5% ভোট, কিন্তু তারা ভোট কাটুয়া না, নৌশাদ ভোট কাটুয়া। নৌশাদের ভুল ত্রুটি থাকতে পারে, নৌশাদের সমালোচনা হতে পারে, গণতন্ত্রের সব রকম আপনার স্বাধীনতা আছে, আপনি ওর ভুল ওর মুখের সামনে দাঁড়িয়ে বলুন। কিন্তু নৌশাদকে ভোট কাটুয়া যদি কেউ বলে, এইটা কিন্তু আমি সমর্থন করব না। নৌশাদ চেষ্টা করেছে, 3টে সিট মাত্র বিজেপি ওই 30টা সিটের মধ্যে জিতেছে, ও একটা সিট জিতেছে। তাহলে ও 3টে সিট যদি আপনি ব্লেম করেন নৌশাদের, 3টে সিটের জন্য বিজেপি এসছে, তাহলে 208টা সিট, এখন তো 208টা হয়ে গেল, তাহলে 208টার দায় কে নেবে? এই কারণে বলছি পজিটিভ আলোচনা দরকার। মুসলিমরা যতদিন রাজনীতিতে না আসবে, আপনি দেখুন কেরালায় 27টা সিটে কন্টেস্ট করে 22টা এমএলএ নিয়ে তারা 5খানা তাদের মিনিস্টার রয়েছে কেরালায়। 2টো সিট জিতেছে তামিলনাড়ুতে, সেখানেও থালাপাতি, বিজয়ন থালাপাতি, চন্দ্রশেখর যে আছে,
ওর সরকারও একটা মন্ত্রী হয়েছে। তাহলে আমার এই পশ্চিমবাংলায় অন্তত 135টা সিটে মুসলিমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রায় 70টা সিটে মুসলিমরা মেজরিটি, তার মধ্যে আমার কি 10টা সিট থাকতে পারে না? 10টাও কি থাকতে পারে না? আমরা যদি একটাও সিট জিতি, আমরা বিজেপিকে আনছি, বিজেপির দালাল হয়ে গেলাম, মানে কোনো জায়গায় আমরা মাথা তুলে দাঁড়াবো না, এইটা হতে পারে না। আমার মনে হয় মুসলমানরা যতক্ষণ নিজের নেতা নিজেদের দল না দাঁড় করাতে পারবে, আরে আমরা তো 70টা সিটে মেজরিটি, আমরা কেন আমাদের দল দেবো না? আজকে অমুসলিমরা তারা এককাট্টা হয়েছে, বিজেপিকে তাদের দল ভেবেছে, আর আমরা দিশারা হয়ে 5খানা 6খানা 10খানা ক্যান্ডিডেটে আমাদের ভোট ভাগ করছি। তাহলে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমি বলছি না যে হিন্দু মুসলমান ডিভিশনের কথা, কিন্তু আমাদের ভোট তো ভাগ হচ্ছে। কংগ্রেস যদি চাইতো পশ্চিমবাংলায় রাজনীতি করতে, তাহলে জোটের মধ্যে আসতে পারত। যখন কমিউনাল জোট এক জায়গায় হয়েছে, তাহলে সেকুলার জোট এক জায়গায় কেন হবে না? কেন বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে এতদিন জোট করে এইবারে জোট কেন করবে না? কেন আইএসএফকে জোটে নেবে না? আরও যারা শক্তি আছে তাদের জোটে নেবে না কেন? যতক্ষণ এই সেকুলার ফোর্স জোট না বাঁধবে, ততক্ষণ এই প্রত্যেকেই বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য দায়ী থাকবে। শুধু মুসলমানদের দায়ী করলে হবে না, তার মানে মুসলমানরা কখনো রাজনীতি করবে না, তারা খালি তোমাদের ভোট দেবে, বুথ ক্যাপচারিং করবে আর বোমা মারবে। মুসলমানদের কি এই কাজই পড়ে গেছে? এইটা আর চলবে না। এইটা মুসলমানদের ভাবতে হবে যে আমরা আমাদের দল করব, ঠিক আছে, কংগ্রেস যদি সেকুলার হয় তাহলে আমাদের সঙ্গে জোট করুক, বামপন্থ সেকুলার হয় জোট করুক, আমরা কমিউনাল না। আমরা আজকে দেখুন পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে লড়ছে কারা? মুসলিমরা লড়ছে। কংগ্রেস 2টো সিট পেয়েছে, কোথায়? ভোটারও মুসলিম, ক্যান্ডিডেটও মুসলিম। অমুসলিম এলাকায় কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। বামফ্রন্ট জিতেছে একটা সিট, ক্যান্ডিডেটও মুসলিম, ভোটারও মুসলিম। আইএসএফ একটা সিট জিতেছে, ক্যান্ডিডেটও মুসলিম, ভোটারও মুসলিম। হুমায়ুন কবির 2টো সিটে জিতেছে, ক্যান্ডিডেটও মুসলিম, ভোটারও মুসলিম। তার মানে মুসলিম এলাকা থেকেই বিজেপির বিরুদ্ধে ফাইট দেওয়া যায়, আর আপনি মুসলমানদেরই বিজেপির দালাল বলে তকমা লাগিয়ে দেবেন, আর বাকি যারা খুলে বিজেপি করছে তারা বিজেপির দালাল না। এই কনসেপ্টটাকে ভাঙতে হবে।